সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কবিতার ক্লাস পর্ব ৮। আপনারা নিয়মিত আমার কবিতার ক্লাসে উপস্থিত হচ্ছেন, আপনাদের সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করছেন, আমাকে আরও আগ্রহী করে তুলছেন এবং আমি স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নেওয়ার জন্য নিজেকে তৈরি করছি। আমার আজকের ক্লাস আমরা যাব কবিতার রস। তো কবিতার রস ক্লাসে যাওয়ার আগে আমরা দেখি যে আগে কবিতার ৮টি উপাদান ছিল, সেই ৮টি উপাদানের মধ্যে আমরা মোট ৭টি ক্লাসে 5টি উপাদানের কথা আমরা জেনেছি। 5টি উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি। সেই 5টি উপাদান ছিল কবিতার ভাব ভাবনা বিষয় অনুষঙ্গ, কবিতার শব্দ অর্থ বাক্য, কবিতার বক্তব্যের প্রবাহমানতা, কবিতার ছন্দ। যেহেতু কবিতার ছন্দ বড় সেহেতু আমরা 2টি ক্লাসে এটা শেষ করেছি। কবিতার অলঙ্কার, কবিতার অলঙ্কার হলো কবিতার প্রাণ, এটা নিয়েও আমরা 2টি ক্লাসে শেষ করেছি। আজকে জানব কবিতার 6 নম্বর উপাদান, কবিতার রস। আমি 6টা বাক্য এখানে বলবো, তারপরে আস্তে আস্তে আমরা রসের গভীরে যাব। জিভে স্বাদ নেই, জীবনে রস নেই, কথার মধ্যে রস নেই, রসহীন মানুষ। আনন্দ বা উল্লাসপূর্ণ জীবনই রসপূর্ণ জীবন, করুণ রসের কবিতা। আমরা এভাবে বাক্য বলে থাকি। তো এই যে 6টি বাক্য এখানে প্রকাশ করলাম, এই 6টি বাক্যের মধ্যে যে রস আছে সেই রস কিন্তু একই রকম রস নয়। এই রস ভিন্ন ভিন্ন রকম প্রকাশ করে থাকে। তো এই ভিন্ন রকমে একটি হলো আমরা এই যাপিত জীবনে অথবা এই লৌকিক জীবনে ব্যবহার করে থাকি, আরেকটি করে সাহিত্য জীবনে। তো এই 2 ভাগেই ভাগ করে রসটা একটু প্রকাশ করার চেষ্টা করি। রস হলো স্বাদ, মজা, ভোগ বা উপভোগ। তাহলে এই 4টি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রস হলো স্বাদ, মজা, ভোগ বা উপভোগ। এই 4টি কিন্তু আস্বাদনের ব্যাপার। তো আস্বাদনকে আমরা আবার মোটামুটি এই 2টি ভাগের মধ্যে ফেলতে পারি, আস্বাদনকেই ভোগ আর উপভোগ। তাহলে বলতে পারি আমরা রস ভোগ উপভোগের ব্যাপার। একটা হলো রস ভোগ করবেন, একটা হলো উপভোগ করবেন। তো এই ভোগ এবং উপভোগের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখি যে ভোগ বলতে একটা হলো আমরা যেটা জীবের মাধ্যমে নেই, আর একটি হলো আমরা সাহিত্যের মাধ্যমে নেই। উপভোগ মানে উপলব্ধির মাধ্যমে নেই। তো এই 2টি ভাগে আমরা একটি আরো সহজ করে প্রকাশ করার চেষ্টা করি। প্রথমত পিত্তি, স্বাদবোধ, যা যকৃৎ পিত্তরস থেকে তৈরি হয়। খাদ্য আমরা অনেক সময় বলে থাকি খাদ্য স্বাদবোধ, পানীয় স্বাদবোধ, নির্যাসের স্বাদবোধ, ভোগের স্বাদবোধ, সর্বোপরি জীবের স্বাদবোধ। এগুলো লৌকিক জগতের স্বাদবোধ। লৌকিক জগতের স্বাদ কিন্তু আমরা সবাই জানি যে 5টি, যথা অম্ল, টক, মধু, তিক্ত বা তিতা, কষা, তারপরে লবণ, কটু। এই 5টি ভাগে কিন্তু আমরা লৌকিক জগতে আমরা জীবের মাধ্যমে স্বাদ গ্রহণ করে থাকি। এবার দ্বিতীয়ত আমরা ইন্দ্রিয় গ্রাহ্য গুণ বা স্থায়ী আশ্রয়ী বিষয় আমরা বলে থাকতে পারি। এগুলো কিন্তু উপভোগের রস, আর এটা হচ্ছে অনুভব, কিন্তু এটা উপলব্ধি এবং অনুভবের রসবোধ, এটা উপলব্ধির রসবোধ, এটা কথার রসবোধ, এটা এবং সাহিত্যের রসবোধ। এগুলো প্রধানত আনন্দ বেদনা নিমিত্তেই তৈরি হয়। আমি আবার বলি, এগুলো প্রধানত আনন্দ বেদনার নিমিত্তেই তৈরি হয়। এগুলো ভাবের সঙ্গে সংযোগ স্থাপনে একটা পরিণতি পায়। কার সাথে? ভাবের সঙ্গে সংযোগ স্থাপন করে। তাহলে ভাব না থাকলে কিন্তু রস থাকবে না। ভাবের সাথেই কিন্তু রসের, আমরা পরে দেখব যে ভাবের জন্যই রসের উৎপত্তি হয়েছে, ভাবের কারণেই রসের উৎপত্তি হয়েছে। এখানে কাজ এই যে আমরা যে বললাম যে এই পরিণতিটা যে পাই, পরিণতি কিন্তু আমরা
আমরা দেখেছি 4টি উপায়ে এই পরিণতিটা পাচ্ছে, যেমন স্থায়ী ভাব আছে, সঞ্চারী ভাব আছে, বিভাব আছে আর অনুভাব আছে। এই 4টার মাধ্যমে কিন্তু এটা একটু শক্তিশালী হয় অথবা পরিণতি পায়। তো এবার সাহিত্যের রস আমরা আগে বলেছি উপলব্ধির ব্যাপার, যা তৈরি হয় আনন্দ, বিনোদন, উৎকর্ষ, বিস্ময়, কষ্ট, বেদনা, বিষণ্ণতা ইত্যাদি থেকে। এবার আমরা দেখি ভাব ও রস এই দুইটার মধ্যে এই মানে সম্পর্কটা। সাহিত্যের রস হলো ভাবেরই রস, তার মানে দেখা যাচ্ছে যে সাহিত্যের রস হলো ভাবেরই রস। যেখানে ভাব নেই সেখানে রস নাই, রস থাকলেই ভাব থাকতে হবে, ভাব থাকলেই রস থাকতে হবে। তাহলে ভাব ও রস আপেক্ষিক, ভাব ও রসের পূর্ব প্রস্তুতি জোরালো না হলেও কিন্তু ভাব এবং রস লাগবে। আমি এখনই আমার মুখে একটা থাপ্পড় দিয়ে কষ্ট নিয়ে এসে একটা কবিতা লিখতে পারবো না, কারণ এটা পূর্ব প্রস্তুতি লাগে না। কিন্তু আবার একটু নমুনা দেখতে পারি যে আসলে কি আমরা আনতে পারি কিনা। আমি এখন একটা করুণ কবিতা লিখবো, বা আমার মা এখনো মরেনি, আমার বাবা এখনো মরেনি, কিন্তু বাবা মা মারা গেছেন, এই অনুভবটা করে এই ভাবটার মাধ্যমে করুণ রসটা আনতে পারে কিনা। এরকম কি বাংলা সাহিত্যে কোনো কবি করেছেন কিনা? হ্যাঁ, করেছেন। যেহেতু রস কবিতার একটি গুরুত্বপূর্ণ উপাদান, সেহেতু কবিতা রচনার জন্য রস পরিকল্পনায় থাকে। নমুনা হিসেবে আমরা দেখতে পারি যে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুকে উপলব্ধি করে লিখলেন মরণ রে তুহু মম শ্যাম সমান। এই যে রবীন্দ্রনাথ লিখলেন মরণ রে তুহু মম শ্যাম সমান, এখানে এটা কিন্তু উনি মৃত্যুর 57 বছর আগে লিখেছেন। তার মানে সেটা হবে 1884 সালের দিকে। তো উনি এত বছর আগে লিখলেন মরণের কথা, তিনি মরলেন তো আরো অনেক পরে গিয়ে, তেমন 1941 সালের 7ই আগস্টে গিয়ে উনি মারা গেলেন। তাহলে 32 বছর বয়স, বা 23 বছর, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 23 বছর। তো 23 বছর বয়সে তিনি একটা মরণকে নিয়ে এরকম একটা কবিতা রচনা করলেন। তাই এখানে এই যে করুণ বা মৃত্যু রসটা, এখানে করুণ রসটা তিনি নিয়ে আসলেন, তো এটা কি একটা পরিকল্পিত? আচ্ছা, এবার আসি যে রবীন্দ্রনাথ মারা গেলেন কত? 7ই আগস্ট 1941-এ, 7ই আগস্টে মারা গেলেন। তাহলে শেষ কবিতা লিখলেন কিন্তু 30 জুলাই কিন্তু উনি লিখছেন শেষ কবিতা। তো শেষ কবিতা কিন্তু মৃত্যুকে না, একটু আভাস আছে মৃত্যু, কিন্তু মৃত্যু না, কিন্তু উনি মৃত্যুকে নিয়ে লিখলেন কত? 29 জুলাই 1941 সালে উনি আবার একটা মৃত্যুকে নিয়ে কবিতা লিখলেন, এই শেষ কবিতা। এরপর উনি 7-8 দিন বেঁচে ছিলেন, তারপরে তিনি মৃত্যুবরণ করলেন। তো সেই কবিতা রবীন্দ্রনাথ কি প্রকাশ করলেন দেখি তাহলে আমরা, যে এখানে তিনি যে করুণ রসটা আনলেন, দুঃখের ভাবটা যে আনলেন, উনি কিভাবে আনলেন, কিভাবে উপস্থাপন করলেন মৃত্যুকে। দুঃখের আধার রাতি বারে বারে এসেছে আমার দ্বারে, একমাত্র অস্ত্র তার দেখেছিনু কষ্টের বিকৃত ভান, ত্রাসে বিকট ভঙ্গি যত, অন্ধকার ছলনায় ভূমিকা তাহার, যতবার ভয়ে মুখোশ তার করেছি বিশ্বাস, ততবার হয়েছে অনর্থ পরাজয়, এই হার জিতে খেলা জীবনের মিথ্যা এ কুহুক, শিশুকাল হতে বিচরিত পদে পদে এই বিভীষিকা, দুঃখের পরিহাসে ভরা ভয়ের বিচিত্র জলচ্ছবি, মৃত্যুর নিপুণ শিল্প বিকীর্ণ আধারে। কিন্তু এখানে দেখেন মৃত্যুর নিপুণ শিল্প, এখানে কিন্তু আগে যে শ্যাম সম, এখানে কিন্তু কোনো যন্ত্রণা নাই, কিন্তু আগেরটাও কিন্তু শ্যাম, আগেরটাও কিন্তু মানে মৃত্যুকে উপস্থাপন করেছেন, কিন্তু ওইরকম করুণ বা অত কষ্টের মধ্যে নালা, এটাও কিন্তু ঠিক ওই রকমই। কিন্তু তারপরেও কিন্তু উনি কিন্তু পরিকল্পনা বা ওনার একটা হলো অনেক বছর আগে, একটা অনেক বছর পরে লিখলেন। আমরা আরেকটা নমুনা দেখতে পারি যে পল্লীকবি জসিমউদ্দিন তরুণ বয়সে করুণ কবিতা লিখলেন। কি করুণ কবিতা লিখলেন? এটা কবর কবিতা লিখলেন। 60 বছর বৃদ্ধের একটা ঘটনা, তার মানে তিনি তখন 16 কি 18 বছরের একটি যুবক, তিনি 60 বছরের বৃদ্ধের এই যে অবস্থাটা, এই ভাবটা তিনি নিজের মধ্যে নিয়ে নিলেন, নিয়ে তিনি এই ভাব এবং রসের উপলব্ধিটা দিয়ে কবিতা লিখলেন। তাহলে এখানে আমরা বুঝতে পারি যে কত জরুরি এই ভাব এবং রসটা আনার জন্য। পুরো একটি কবিতায় আমরা ভাব, আমরা পুরো একটি কবিতায় আমরা রস, পুরো একটা কবিতায় আমরা পুরো রস নাও পেতে পারি, অথবা একটা প্যারায় পেতে পারি, অথবা পুরোটাই পেতে পারি। যেমন আমরা যদি বিদ্রোহী কবিতা আমরা পড়েছি, আমরা জানি, তো বিদ্রোহী কবিতা যখন আমরা পড়ি, এখানে কিন্তু 8টি রস আমরা পাচ্ছি। আবার পড়ে দেখবেন এখানে যে এই কবিতা প্রায় 200-250 চরণের কবিতা, এখানে দেখবেন যে আমরা রসটাকে পেয়েছি
প্রায় 8টা রস আমরা এখানে দেখতে পেরেছি, এখানে আমরা অনুভব করতে পেরেছি এখানে। তাহলে মানুষের জীবন যেমন প্রকৃতির উপর নির্ভরশীল, তেমনি রসও জীবনের পরিস্থিতির উপর নির্ভরশীল। সবচেয়ে জরুরি কথা যে মানুষের জীবন যেমন প্রকৃতির উপর নির্ভরশীল, তেমনি রসও জীবনের পরিস্থিতির উপর নির্ভরশীল। জীবনে জোর করে ভাব ও রস আনা যায় না, তাই বলা যায় জীবন, প্রকৃতি, ভাব, রস ইত্যাদি পরস্পরের উপর নির্ভরশীল। তাহলে এখানে 4টা বিষয় আমরা খেয়াল করতে পাচ্ছি: জীবন, প্রকৃতি, ভাব ও রস। কবিমন প্রথমে সুন্দরের প্রতি প্রবল আকৃষ্টতা অথবা খারাপের প্রতি অথবা কষ্টের প্রতি এই প্রবল আকৃষ্টতা অথবা খারাপের প্রতি প্রবল ঘৃণা তাকে ভাবের মধ্যে ফেলে দেয়। ভাবের যন্ত্রণা যখন অসহ্য সীমায় পৌঁছায়, ঠিক তখনই নির্দিষ্ট বিষয় বা অবয়ব বা আকার বা রূপ ধারণ করে। এই রূপই হয়ে যায় তখন কবিতা। অনুভব বা উপলব্ধির বস্তু বা সামগ্রী ভাব। অপরের ভাবনা কবি নিজের ভাবনার সাথে মিলিয়ে অথবা নিজের ভাবনা কবি অন্যের ভাবনার সাথে মিলিয়ে একটা সামগ্রিক বিষয় গড়ে তোলেন, পরিস্থিতি গড়ে তোলেন। ভাবের এই তীব্র যে ভাবাবেগ থাকে, এই ভাবাবেগের বহিঃপ্রকাশ বস্তু জগতের সামগ্রী। আমরা পরে এই বস্তু জগৎটা জানবো, যে রসের একটা জগৎ আছে, 4টি জগতের কথা আমরা জানবো, যে ওই জগতের মধ্য থেকেই আমরা কি করে ভাবগুলো এবং রসগুলো আনার চেষ্টা করি। এক্ষেত্রে একটা উদ্ধৃতি দেয়া যায়। মোহাম্মদ জাকারিয়া বলেছেন, ভাব হলো সেই অদৃশ্য বিষয় যা মানুষের মনে একটা ইচ্ছা জাগ্রত হওয়ার কারণে চিন্তা বা কল্পনার উদ্রেক হয়। ভাবময় রসাত্মক বাক্যের সমষ্টি হলো কবিতা। তো এই কবিতায় আমরা এর আগে যখন দেখেছি, কেউ কেউ বলেছেন, আমাদের অলঙ্কারবিদরা কবিরা বলেছেন যে রস ছন্দ হলো কবিতার প্রাণ। আবার কেউ বলেছেন অলঙ্কার হলো কবিতার প্রাণ। এখানেও আমরা ঠিক দেখতে পাচ্ছি যে এখানেও ব্যাকরণবিদরা বা কবি এখানেও বলেছেন যে রস কবিতার প্রাণ রক্ষা করে। তার মানে কবিতার প্রাণ কিন্তু আসলে এই জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছেন যে এই কাব্যিক গুণটা হচ্ছে কবিতার প্রাণ। কাব্যিক গুণ, তা কাব্যিক গুণ তিনি এমনভাবে বলেছেন যে কয়েকটা বিষয় মিলিয়ে এই কবিতার প্রাণটা রক্ষা হয়। তো আমরা আজকে দেখি, যেটি এটা আমরা আবার লাস্টে গিয়ে আমরা এই ক্লাসটা আবার করব, কবিতার আত্মা বা প্রাণটা কি, কিভাবে কবিরা আত্মা আনেন, একটা নির্জীব কবি বা শব্দগুলো কিভাবে প্রাণবন্ত করেন, সেটা আমরা পরের লাস্টের পর্বে আমরা দেখব। যারা কবিতা রস, যারা বলেছেন কবিতা রস হলো কবিতার প্রাণ, তারা হলেন বিশ্বনাথ, তারপরে অভিনবগুপ্ত, ভরতমুনি, রুদ্রট, রাজশেখর, ইন্দুরাজ, ভট্টনায়ক। এরা কিন্তু অলঙ্কারবিদ, সবাই সংস্কৃত অলঙ্কারবিদ, কেউ বাংলাদেশে কেউ কবি। তো মহিম ভট্ট, তারপরে ভোজরাজ, এরা কিন্তু একাদশ দ্বাদশ বা তারও আগের নবম দশক আগের তারা কবি এবং অলঙ্কারবিদ। সিংহ ভূপাল, ভানুপাল, বিশ্বনাথ, তারপরে কবি আলওয়াল। এরপরে কিন্তু ভারতচন্দ্র কিন্তু বলেছেন রস কিন্তু প্রাণ। যারা বলেছেন রস কবিতায় গুরুত্বপূর্ণ উপাদান, তারা প্রাণ বলেনি কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান, তারা হল রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ এবং ফরুক আহমদ। তারা বলেছেন গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে মানে কেউ ধ্বনি, কেউ শব্দ অর্থ, কেউ অলঙ্কার, আবার কেউ রসকে বেশি গুরুত্ব দিয়েছেন। ধ্বনি দিয়ে আলোচনা শুরু হলেও শেষ পর্যন্ত রস ধ্বনিকেই কাব্যের আত্মা বলে অনেকেই স্বীকার করেছেন। সবচেয়ে গ্রহণযোগ্য উক্তিটি দিয়েছেন এই রসবিদ বা রসবাদী আচার্য বিশ্বনাথ। তিনি বলেছেন, রসাত্মক বাক্যই কাব্য। যে কাব্য পাঠককে রসাপ্লুত করতে পারে সেটি হবে সার্থক কাব্য। কাব্য এই রস নিয়ে কাব্য রচিত হয়, কিন্তু এখানে আরেকটা রস এবং কণ্ঠের কিন্তু একটা জায়গা থেকে যাচ্ছে। কবিতা অনেক সময় কবি লেখেন, নিজে পাঠ করেন রসটাকে আস্বাদন করার জন্য, অথবা আমাদের এই কবিতা আরেকভাবে উপস্থাপন করা হয়, সেটা আবৃত্তিকারকে দিয়ে তিনি তার এই কণ্ঠের এই খেলা খেলেন, রস এবং কণ্ঠের সাথে মিলিয়ে এই খেলাটা খেলেন। তো কণ্ঠের স্তর থেকে আমরা বলতে পারি যে এই রস তিনটি, রস অনুসারে কণ্ঠের স্তর তিনটি। উদারা, একটা হচ্ছে উদার বা পেট থেকে যেটা উৎপন্ন হয়, এটা ভারী স্বর, এটা সঙ্গীতের নিম্ন সপ্ত সুর বলা হয়।
তারপরে মুদারা, মুদারা হলো মধ্যস্বর, এটা এটা এই উদারের পরের কণ্ঠে থেকে হয়, এটা ত্রিবিদ স্বরগ্রামের দ্বিতীয়টি বলা হয়। আর লাস্ট হলো তারা, তারা হলো একেবারেই উচ্চ স্বর, এটাও সপ্তকের সুর, কিন্তু এটা একেবারেই উচ্চ স্বর যেটা কণ্ঠ থেকে বের হয়ে যায়। তো এই উদারা মুদারা তারাও কিন্তু এখানে অনেক সময় কবি, অনেক সময় আবৃত্তিকার এটা ব্যবহার করে থাকেন বা নিয়ে থাকেন। এবার আমরা আগে বলেছি রসের জগৎ আছে, এই যে রস যে আস্বাদনের বিষয়, রস যে ভাব বা তন্ময় চিত্ত বা আনন্দ স্বরূপের জন্য যে রস যা একটা মানসিক অবস্থা তৈরি করে, তো এই মানসিক অবস্থা তৈরি করার জন্য আমরা এই রসের চারটি জগৎ আমরা দেখতে পারি। প্রথম হচ্ছে লৌকিক বা বাহ্য জগৎ। লৌকিক জগৎ আমাদের এই যে জীবন যাপনের যে জগৎটা, তো পৃথিবীর যাবতীয় দৃশ্যমান রূপে কিন্তু এর মধ্যে পড়ে, এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই লৌকিক জগৎটা এটা আমরা দেখতে পাই, পৃথিবীর মানুষ, প্রকৃতি, সমুদ্র, আকাশ, তারপর নদী, অরণ্য, সবকিছু কিন্তু এই রূপ নিয়ে আমাদের সামনে এই উপস্থিত হয়। আমাদের কিন্তু মনোজগৎকে কিন্তু আকৃষ্ট করে এই বিষয়গুলো, এই বাহ্যিক জগতের বিষয়গুলো। প্রতিদিনই নানা ধরনের ঘটনা ঘটে, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি আনন্দদায়ক, কোনটি দুঃখের। তো এই যে প্রত্যক্ষ এবং প্রত্যক্ষভাবে যে আমরা যে বিষয়গুলো অনুভব করি, কল্পনা করি বা আমাদের স্বপ্নের মধ্যে যে জন্ম নেয়, এই যে ক্রিয়া প্রতিক্রিয়া যে কারণগুলো কাজ করে, সেগুলি হচ্ছে কিন্তু এই লৌকিক বা বাহ্যকরণ। 2 নম্বর আমরা দেখতে পারি কবির চিত্ত জগৎ বা অন্তর্জগৎ। এটাই হলো কবি ওখান থেকে নিয়ে তার চিত্ত জগতের সাথে মিলিয়ে এটা একটা উপস্থাপন বা রূপ দেন। পরে গিয়ে আমরা দেখব সেটাই কবি কিভাবে গ নাম্বারে গিয়ে উপস্থিত করছেন, আর ঘ নাম্বারে গিয়ে কি করে এটা প্রভাব ফেলছে। তার মানে প্রথমটা আমরা প্রকৃতির থেকে নিচ্ছি, পরে আমি নিচ্ছি কবিতা থেকে, কবিতায় আসছে কবির থেকে, তারপরে এটা পাঠকের কাছে যাচ্ছে। এটা তো ঘ নাম্বারে গিয়ে আমরা কিভাবে প্রভাব ফেলছি এটার। তো এই যে কবির চিত্তের মধ্যে যে কবি কতগুলো বিষয় বা কতগুলো রস ভাব, মানে এই ভাবগুলো কবি ভিতরে ধারণ করে থাকেন, সেটা আমরা নিতে পারি। আগে আমরা 9টি জানতাম, এখন আমরা একটা বেশি জানি, 10টা। কারণ আমরা এই স্নেহভাবটা আমরা নিয়েছি, কারণ স্নেহভাব ছাড়া কিশোর কবিতা লেখা হয় না। যদিও কিশোর কবিতা অনেকে বলেছেন যে এই যে সেই দিনের তৈরি, আসলে কিন্তু না, চর্যাপদের মধ্যে কিশোর কবিতা পাওয়া যাচ্ছে, চর্যাপদ কবিতা থেকে কিশোর কবিতার জন্ম হয়েছে। তো আমরা এই যে 10টি যে ভাব পাচ্ছি, একটা হচ্ছে রতিভাব, সমভাব, শোকভাব, হাসভাব, উৎসাহভাব, জুগুপ্সা ভাব, ভয় ভাব, আবেগা ভাব, ক্রোধ ভাব আর স্নেহ ভাব। এই ভাবগুলো পরে আমরা রসের সাথে মিলিয়ে বলবো। তো এখানে দৃশ্যমান এই যে ঘটনা থেকে কবির মনে যে অভিন্নতা সৃষ্টি হয়, তার রসের মাধ্যমে কিন্তু লৌকিক ভাবের উদ্ভব হয়। তো কবিচিত্রে আকুতি থেকে কিন্তু এই যে ভাবটা আসে, আকুতি না থাকলে হবে না। তো এই ভাব থেকে বিভাব, অনুভাব, সঞ্চারী ভাব, আমরা আগেই বলেছি যে 4টি যে ভাব থাকে, স্থায়ী ভাব, সেইগুলো কিন্তু এর থেকেই কিন্তু উৎপত্তি হয়। তো কাব্যজগৎ, এরপরে আসে কাব্যজগৎ। তো কাব্যজগতে কিন্তু কবি কি করেন, ওই ভাব থেকে তিনি রস নেন, ওই ভাব থেকে তিনি উপাদানগুলো নেন, ওই ভাব থেকেই আশেপাশে যে উপাদানগুলি আছে সেগুলো নিয়ে তিনি একটা কাব্যজগৎ তৈরি করেন। এটা কোনো কাব্যজগৎ কোনো সময় উপস্থিত হয়, কোনো সময় মৌখিকভাবেই কবি বলে থাকেন। তো এই কবিতা যখন কাব্যজগতে স্থান করে না, তখন তা হয়ে ওঠে অলৌকিক। তাহলে আগে লৌকিক, তারপরে অলৌকিক। এখন অলৌকিক কিভাবে হয়, মানে উপস্থাপন করলে অলৌকিক কি করে হয়? উপস্থাপন করে তো লৌকিক হওয়ার কথা, কিন্তু এখানে আসলে না। এই যে আমরা যেহেতু ভাবের কথা বলছি, আমরা যেহেতু জগতের কথা বলছি, আমরা যেহেতু রসের কথা বলছি, কিন্তু এখানে কিন্তু একটা অলৌকিক ব্যাপার ভিতরে থেকে যায়। কবির কাব্য জগতের যে অলৌকিক বিষয়টা, সেটা ধরা একটু কঠিন হয়ে যায়। আমরা উপস্থিত বা অবয়ব হিসেবে দেখছি কিছু শব্দ, কিছু ধ্বনি, কিছু অলংকার, হ্যাঁ, ছন্দ, এগুলো দেখছি, কিন্তু আসলে এটা একটা অলৌকিক জগতের একটা যে সামর্থ্য, যেটা সার্থক একটা হৃদয়ের যে সঞ্চারিত যে ভাবটা, সেটা কিন্তু কাব্য জগতের মধ্যে আমরা পাই। এরপরে পাঠক, চিত্ত জগৎ। সব পাঠকেরই শিল্পকর্ম উপভোগের ক্ষমতা থাকে না, কিন্তু মানে পাঠক তো আবার অনেক প্রকার আছে, কিন্তু সব পাঠক কিন্তু শিল্পকর্ম উপভোগ করা থাকে না, তবে অধিকাংশ থাকে। যাদের থাকে তারা উপভোগের সময় স্বতন্ত্র অস্তিত্ব ভুলে গিয়ে কাব্য জগতে প্রবেশ করেন। তার মানে সবার থাকে না, কিন্তু যাদের থাকে তারা কিন্তু এই যখন কবিতা পড়েন, তারা কিন্তু একটা কাব্য জগতের মধ্যে ঢুকে যান, নিজের অস্তিত্ব কিন্তু তখন বিলীন হয়ে যায়, কাব্য অস্তিত্ব অথবা কবির অস্তিত্বের মধ্যে তারা বিলীন হয়ে যায়। তো এই পাঠক, এখানে পাঠক নিয়ে আরো অনেক বিস্তর বলা যায়।
তো তা আমরা বিস্তরে না গিয়ে আমরা যেহেতু আরও আমাদের অনেক আরও নমুনায় যাব, উদাহরণে যাব, সেহেতু আমরা এখানে এই কাব্য জগৎটা আমরা এখানেই আজকের মতো এখানেই করব, যে বাহ্য জগৎ, কাব্য জগৎ, এখানে কবির চিত্তজগৎ এবং পাঠক জগতের মধ্যেই বা কাব্য রসের মধ্যেই এগুলো ঘুরপাক খায়। কবির মনে ভাবটি যদি পাঠকের হৃদয়ে সমানভাবে অনুভূত হয় অথবা না হয়, তবে তাকে কাব্য জগৎ বলা যাবে না। তার মানে এখানে আবার মানে বলা হচ্ছে যে যেটা পাঠকের মনে, সব পাঠকের বলছি না, কোনো কোনো পাঠক, তার মানে কোনো পাঠক ধরে নিচ্ছেন ওটা আপনাকে, আপনার জন্য আপনার পাঠক, তো সেই পাঠক যদি অনুভূত না হয়, অনুভব না করে কাব্যকে যদি সে ওরকমভাবে গ্রহণ করতে না পারে, তাহলে সেটা কাব্য জগতে বা এই মানে সেটা কাব্য অনেকেই বলছেন না এটা যে কাব্য। আর এই জন্য কিন্তু সব কবিতা কিন্তু সব পাঠক বোধেও নেন না, বুঝতেও পারেন না, এবং বলে কবিতা বা কাব্য এই ধরার ছোঁয়ার বাইরে। তাহলে তারা কাব্যের শরীর বা রূপ অপেক্ষা রসকেই প্রাধান্য দিচ্ছেন। এখানে আসলে আমাদের অলঙ্কারবিদরা, সংস্কৃত অলঙ্কারবিদরা কবি রসকে কাব্যের প্রাণ বলেছেন, তারা আবার ওই শরীরকে আবার প্রাধান্য দিয়েছেন ভাবের ক্ষেত্রে। এবার আমরা রসের উপাদানে যাব, যে রসের একটা উপাদান তো অবশ্যই রয়েছে, যে শিল্প সাহিত্যের বিভিন্ন অনুভূতি সৃজনকারী গুণ হলো রস, অর্থাৎ বিভাবের দ্বারা জাগ্রত, অনুভবের দ্বারা প্রকাশিত, সঞ্চারী ভাবের দ্বারা অধিকতর স্পষ্ট হয়ে ওঠা স্থায়ীভাবে যে সামগ্রিক উপলব্ধি, সেটি রস। প্রেম, বিরহ, উদাস, শান্ত, যন্ত্রণা, সর্বনাশ, হারানো, অসঙ্গতি, কৌতুক, উৎসাহ, ঘৃণা, ভীত বা ভয়, অদ্ভুত, আশ্চর্য, সংশয়, তারপরে ধরেন ঘৃণা, লাস, করুণা, ক্রোধ, আদর, মায়া, মমতা, স্নেহ ইত্যাদি কিন্তু এই রস, এই ভাব থেকেই রসের উৎপত্তি হয়। রসের উৎপত্তিগত থেকে আমরা চারটি দেখতে পারি, যথা স্থায়ী ভাব, যৌব বা সামাজিকভাবে পাওয়া কতগুলো অনুভূতি মানব মনে যে সুপ্ত অবস্থায় থাকে, সেটা কিন্তু আমরা স্থায়ী ভাব বলে থাকি। একে কিন্তু আবার অলঙ্কারবিদরা 33টি সঞ্চয় ভাব বলেছেন আর কি। তো স্থায়ী মানুষের মনে সুপ্ত থাকে, এই স্থায়ী ভাবটা মানুষের মনে সুপ্ত থাকে, যথাযোগ্য কারণ ছাড়া কিন্তু এটা জাগ্রত হয় না। তাহলে আমরা পরে একটু কারণ দেখব যে স্থায়ী ভাব কিন্তু কারণ ছাড়া জাগ্রত হয় না। আবার এটা কিন্তু জাগ্রত যদি হয়, ওটা স্থায়ী হয় না, অল্পক্ষণের মধ্যে কিন্তু এটা আবার চলে যায়, স্থায়ী হওয়ার জন্য মানে হতে হতে এটা চলে যায়। তার মানে এটা আরেকটু ক্লিয়ার করা যায় যে যত বড় কষ্ট তত বড় স্থায়ী ভাব। তার মানে কষ্টটা যদি ধরেন, আমি এখানে আমার বান্ধবী মরা, আমার মা মরা কিন্তু একই স্থায়ী না, আমার বউ মরা আর আমার প্রতিবেশী মরা একই স্থায়ী না, আমার মেয়ে মরা অথবা আমার মা মরা কিন্তু একই স্থায়ী না। তাহলে স্থায়ীটা কিন্তু যত বড় কষ্ট তত বড় কিন্তু স্থায়িত্বটা, এটা আবার আমাদের কবিরা এটা খেয়াল করেই কবিতা উপস্থাপন করেছেন। এরপর আসে সঞ্চারী ভাব, এটা ব্যভিচার ভাবও অনেকেই বলে থাকে, যে ক্ষণস্থায়ী ভাব, এটি মনে উদিত হয় আবার বিলীন হয়ে যায়। এরপর আসি বিভাব, যেসব কারণে স্থায়ী ভাব উদিত হয় সেটি বিভাব। তাহলে এখানে কিন্তু এই স্থায়ী ভাব আমরা এখানে এই বিভাবকে আমরা দুইটি ভাগে পাচ্ছি। এখানে একটা আলম্বন, মানে যাকে অবলম্বন করে সুখ দুঃখ উদিত হয় আর কি, এটা একটা সাধারণত মানে তুমি বা ব্যক্তিগত অবস্থায় থাকে। আর একটা হচ্ছে উদ্দীপনা, যে বিষয় দেখে মনের সুখ দুঃখ উদিত হয় সেটি, যেমন এখানে হতে পারে, ওখানে তুমি হলে এখানে তোমার মুখ হবে, মানে ওখানে যে হবে এখানে তার অবস্থানটা হবে, তার অবয়বটা হবে। আর অনুভব হলো স্থায়ী ভাব বোঝার অবস্থা। তো স্থায়ী ভাব আবার অনুভব দ্বারা কিন্তু স্থায়ী ভাবটা বোঝা যায়। কিভাবে বুঝবো এটা? এই সুখ দুঃখ দেখে, আনন্দ বেদনা দেখে আমরা এটা বুঝতে পারি। এবার রসের প্রকরণটা নিয়ে একটু কথা বলবো। রসের প্রকরণটা কি? রসের প্রকরণ আসলে কি রসের কি এরকম ভাগ করা যায়? কারণ যেহেতু আমরা ভাগ করতে পেরেছি, আর ভাবের উপর নির্ভর করে রস হয়, তো সেহেতু আমাদের এখানে রসকে আমরা ওভাবে ভাগ করতে পারি। তাহলে আমরা এখন বর্তমানে রসটা 10টি ভাগে ভাগ করতে পারি, যথা একটা মধুর রস, এটা কেউ শৃঙ্গার বলেছেন, কেউ আদি বলেছেন, কারণ রতি ভাব থেকে তৈরি হয়। এটা এই ভাবের সৃষ্টি হয় রতি থেকে, রতি মানে মিলন, তো এই মিলন থেকেই এই ভাবের তৈরি হয়। তো এটা কিন্তু বাংলা সাহিত্যে মানে ভারতবর্ষে প্রথম, আমাদের এই ভারতবর্ষের যে প্রথম কবি তিনি কিন্তু এই রতি কষ্ট থেকেই তার ভাবটা কিন্তু উদয় হয়েছিল, তার রসটাও কিন্তু তিনি প্রথম সৃষ্টি করেছিলেন। আমরা এর আগে অলঙ্কারও কিন্তু দেখেছি তিনি সৃষ্টি করেছেন সেই কবি, আমরা পরে যাব এই কবির কথায়। তো মধুর রস কি কারণে হয়?
এটা আমরা জানি প্রেম বিরহ থেকে এটা কারণ। এটা মধুর রসের কারণটা হলো এই কারণ, মানে এটার সৃষ্টির কারণ হলো প্রেম রস। এবার আছে শান্ত রস। তো শান্ত রস এই শান্ত বা মানে উদাস ভাব থেকে তৈরি হয়। শান্ত মানে উদাস ভাব থেকে, একাকিত্ব, আপনি উদাস থাকবেন তখনই আপনার একটা শান্ত ভাবটা চলে আসবে। শান্ত রস সৃষ্টির মূল কারণ কিন্তু স্থবিরতা। এবার করুণ। তো করুণ রস আমরা সবাই জানি শোক থেকে হয়, আর এটার কারণও আমরা জানি যন্ত্রণা, হারানো, বেদনা, সর্বনাশ ইত্যাদি থেকে কিন্তু হচ্ছে। হাস্যরস, এটা জানি যে হাস্যরস থেকে আমরা মানে হাস ভাব থেকে আমরা এটা আনতে পারি। এটা অসঙ্গতি, ব্যঙ্গ, কৌতুক, মজা ইত্যাদি থেকে কিন্তু আমাদের এই হাস্যরস আসতে পারে। এরপর আসে বীর রস। বীর এখানে উৎসাহ ভাব থাকবে, উৎসাহ থেকে, তার মানে এখানে এটা সাধারণত উদ্দীপনা থেকে আসবে। বিভৎস রস। এখন বিভৎস মানে জুগুপ্সা। এই জুগুপ্সা কতগুলো এই রস মিলে হয়, এর কারণ আছে ঘৃণা, নিন্দা, কুৎসা, এই জন্য একে জুগুপ্সা বলা হচ্ছে। ভয়ানক, ভয় থেকে হবে এটা, ভীত মনোভাব বা আহত হওয়া, হ্যাঁ, বা কোনো কিছু দেখে আটকে যাওয়া, চমকে ওঠা ইত্যাদি থেকে এই ভয়ানকটা হবে। এবার অদ্ভুত, আশ্চর্য, হ্যাঁ, সংশয়, ঘৃণা, এটা থেকেও হবে। আর রস কিন্তু একটা কবিতার একটা লাইনেই বলেছি, একটা লাইনও হতে পারে, একটা প্যারাও হতে পারে, পুরো একটা কবিতাও হতে পারে। হ্যাঁ, তো এই ঘৃণা কিন্তু অন্য জায়গায় অন্য রসে পাচ্ছি, আবার কিন্তু আমরা এখানে অদ্ভুত রসও পাচ্ছি। এবার রুদ্র মানে যেটা রাগ করি আমরা, ধ্বংস মনোভাব থেকে যেগুলো যে রসের তৈরি হয়, রুদ্র রস। এরপরে বাৎসল্য, আদর, মায়া, মমতা, স্নেহ থেকে এটা তৈরি হয়, যাচ্ছে আমরা বলছি বাৎসল্য রস হলো স্নেহভাব থেকে তৈরি। এবার আমরা এই যে দেখলাম, এবার আমরা কবিতার কিছু রসের আমরা ব্যবহার দেখব, বিখ্যাত কবিদের কিছু রসের ব্যবহার দেখব। তারপরে আমরা আবার আমাদের কিছু কবিতা আমরা তৈরি করব। তারপরে আমাদের ফেসবুক থেকে নেওয়া কিছু কবির কবিতার রসের আমরা দেখব। অনেকেই আছেন প্রত্যেকেই সুন্দর সুন্দর কমেন্টস করছেন, ভালো লাগছে, আপনারা উপস্থিত আছেন, আপনারা ক্লাস করছেন, আপনারা আমার সাথে আছেন। এরপরে আমরা কবিতার যে রসের ব্যবহার, সেই রসের ব্যবহার আমরা যাব। প্রথমে আমরা একটু মানে মধুর অথবা আদি বা শৃঙ্গারের রসের একটা নমুনা উপস্থাপন করতে পারি। আমরা আগেই জেনেছি যে এটা মিলন, প্রেম, ঘৃণা থেকেই আমাদের এই রসের উৎপত্তি হয়, কারণও থাকে এরকম। নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার, নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার রইল কবিতা, শব্দ হইল গান, নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহাশিশুতল তিলে তিলে, জগতের যত বড় বড় ভয়, যত বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কাজী নজরুল ইসলামের একটা। এরপর আমরা একটা শান্ত রসের একটা কবিতা আমরা দেখতে পারি। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়, আমি একা রইলাম ঘাটে, ভানুষে বসিল পাটে, আমি তোমা বিনে ঘোর সংকটে না দেখি উপায়। এবার করুণ রসে আমরা একটা কবিতার কিছু অংশ আমরা পড়তে পারি। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি দু নয়নের জলে, এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক। জসিমউদ্দিনের একটা কবিতা। এবার হাস্যরস নিয়ে একটা আমরা একটা নমুনা দিতে পারি। শব্দার ডাক্তার, মাথা ভরা টাক্তার, খিদে পেলে পানি খায় চিবিয়ে, চেয়ারেতে রাত দিন বসে গনে ২-৩, পরে বই আলোটারে নিভিয়ে, ইয়া বড় গোপ্তার, নাই যার জুড়িদার, শুলে তার ভুঁড়ি ঠেকে আকাশে, নুন দিয়ে পান খায়, সারাক্ষণ গান গায়, বুদ্ধিতে অতি বড় পাকাশে। এরপর আমরা আরেকটা নমুনা আনতে পারি বীর রসের। যখন রক্ত দিয়েছি, রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উক্তি। অথবা কাজী নজরুল ইসলাম থেকে আমরা দিতে পারি, বলো বীর, বলো চির উন্নত মমশির, শির নিহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলবীর,
বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজটিকা দীপ্ত জয়শ্রীর, বলবীর আমি চির উন্নত মমশির। আমরা আগে বলেছি কাজী নজরুল ইসলামের এই কবিতায় আমরা 8টি রসের সন্ধান পাই। এবার বিভৎস রসের একটি নমুনা। আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি, ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি নিদ্রার ভেতরে, আমি তন্দ্রার ভেতরে। এদেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সম, বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। রুদ্রমামা শহীদুল্লাহর কবিতা। এবার ভয়ানক রসের একটি কবিতা পড়তে পারি। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বস্তু ভিটায়, নগ্ন স্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবশ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের উপর। শামসুর রহমানের কবিতা। এরপর অদ্ভুত কবিতার রস দেখতে পারি। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আর চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া, যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন আর শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। জীবনানন্দ দাশ। আমরা এবার রুদ্ররস থেকে একটা কবিতা পড়তে পারি। কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোপাট, রক্ত জমট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ওই তরুণ ঈশান বাজা তোর প্রলয় বিষান, ধ্বংস ঈশান উরুক প্রাচীর ভেদি। কাজী নজরুল ইসলামের। এরপর আমরা একটা বাৎসল্য রসের নমুনা দেখতে পারি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি, খোকা তুই কবে আসবি, কবে ছুটি। আবু জাফর ওবায়দুল্লাহ। এবার আমরা এই রস নিয়ে আমরা দু একটা কবিতা আমরা লিখতে পারি, চেষ্টা করতে পারি। যেহেতু আমরা রস কি, রসের সাথে ভাবের সম্পর্ক, রসের কারণগুলো জানলাম, জগতের সাথে রসের যে সম্পর্ক বা জগৎ থেকে কীভাবে রস উৎপত্তি হয় সেগুলো আমরা জানলাম। এবার আমরা দুই একটা কবিতা আমরা ব্যবহার করতে পারি কিনা দেখি। তো আমরা আরটু জেনে নেই যে রস কয়েকটা কারণ দিয়েই হবে, যেমন মধুর রস প্রেম বিরহ দিয়ে হবে, শান্ত রস স্থবিরত দিয়ে হবে, করুণ রস যন্ত্রণা সর্বনাশ দিয়ে হবে, হাস্যরস অসঙ্গতি কৌতুক দিয়ে হবে, বীর রস উদ্দীপনা দিয়ে হবে, বিভৎস রস ঘৃণা নিন্দা কুৎসা দিয়ে হবে, ভয়ঙ্কর রস আহত ভয় ভীতি বিভৎস দিয়ে হবে, অদ্ভুত রস অদ্ভুত আশ্রয় আশ্চর্য সংশয় ঘৃণা লাজ দিয়ে হবে, রুদ্র রস ধ্বংসাত্মক মনোভাব দিয়ে হবে, বাৎসল্য রস আদর মায়া মমতা দিয়ে হবে। তাহলে এবার আমরা একটা প্রেম দিয়ে একটা কবিতা আমরা লিখি। মধুর রসের কবিতা একটা। তবু মনে হয় তুমি আমার কলাপাতা মোড়ানো সোহাগ, হাড়িতে ভিজিয়ে রাখা চিতই পিঠা, ভোরবেলার দোয়েল শীষ কিংবা ধরো শস্যে মাখা ইলিশ। তবু মনে হয় তুমি আমার ক্ষত ঘায়ে একটি মলম, তবু মনে হয় তুমি আমার ক্ষত ঘায়ে একটু মলম, ছেঁড়া স্থানে রিপু করা তালি, তুমি ফুটন্ত ফুল আর আমি নিঃস্ব মালি। অথবা আমরা এবার এটা শান্ত রসে যাই, যেটা সমভাব থেকে তৈরি। আমার শহর আমার বাড়ি ইট পাথরে কলের গাড়ি, কিশোর দুচোখ এদের সাথে যুক্ত, আয়রে জীবন আয়রে জসিম কর্ণা আমায় মুক্ত। অথবা ঠিকই চলে, পাখা চাকা তেলে জলে, খালি পেটে খিদে জলে, ভরা পেটে ঠান্ডা, দেশে ওড়ে ঝান্ডা। এবার আমরা করুণ রসের একটা কবিতা আমরা পড়তে পারি, লিখতে পারি একটা। বাবা যদি আসে বাড়ি ঈদে হবে মজা ভারী, বাবা যদি আসে বাড়ি ঈদে হবে মজা ভারী, খুকি নাচে ঘুরে ঘুরে, পাখি নাচে সুরে সুরে, আরও নাচে পুষি ছানা, লতা পাতা খুশি খানা, বাবা ঠিক এলো কাল সাদা জামা করে লাল। অথবা আমরা আরো পড়তে পারি
হাসভাব নিয়ে একটা কবিতা আমরা লিখতে পারি, হাস্যরস যেটা। গা গ্রামের হাবু বেটা হয়ে যান ডাক্তার, খুঁটে খুঁটে ব্যামো দেখেন, রাখেন না ফাঁকতার। সকালে সে গুনে গুনে দুপুরে দেন ঝাড়, রাতে কোনো রুগী এলে হয়ে যান ডেঞ্জার। তারই কাছে টাকা করি না কোনো ফ্যাক্টর, চিকিৎসা থোড়া থোড়া সাজগোজে অ্যাক্টর। হাবু বেটা রুগী দেখে ঠিক বেলা 10টায়, দেহখানি খুবই ভালো চিরতার রস খায়। হাবু আগে রুগী এলে কিছুক্ষণ চিত দেন, খালি হাতে ফিরে বলেন খুব বেটা বিদ দেন। উৎসাহ ভাব নিয়ে আমরা একটা লিখতে পারি, উৎসাহ উদ্দীপনা, যেমন বীর রস যেটা। জন্ম হলে মরতে হবে, জন্ম হলে মরতে হলে, মরলে মানুষ অমর হবে কেমনে হলো মিল। আবার তরুণ বুড়ো ছেলে সবাই বলে মানুষ মরণশীল। শিল্পী নবী লেখক শাসক বিজ্ঞানী আর শহীদ কেমনে অমর হয়, অমর হতে সৃষ্টি লাগে, কৃষ্টি লাগে নিজের, হয়তো আবার জাত ছাড়িয়ে দেশ ছাড়িয়ে সবার অভাব পূরণ করে সবার হয়ে রয়, এ তো মরণ নয়। তারাই অমর বাঁধলে সমর, বুক পেতে নেয় গুলি, কিংবা শাসক সমাজ থেকে দূর করে সব ধুলি। সভ্যতাকে সামনে নিতে দেয় মানবিক আলো, মরার পরেও আলো ছড়ায় বাসে লোকে ভালো। নিজের ভেতর পায় খুঁজে পায় তাদের কাজের মিল, এমনি করেই হয় যে অমর মানুষ মরণশীল। এবার আমরা জুগুৎসা ভাব থেকে একটা কবিতা আমরা লিখতে পারি। বুকের ভেতর হিংস্র পশু, চোখের ভেতর দেশলাই, এই মানুষের মধ্য তো আর আমার প্রিয় দেশ নাই। ভয়ানক রস নিয়ে আমরা একটা কবিতা উপস্থাপন করতে পারি। হাজার ওষুধ হাজার সেবা, নিচ্ছে বাবা মাপছে চোখে, কেই বা আপন কেই বা পর কেই বা আপন, সরি, হাজার ওষুধ হাজার সেবা, নিচ্ছে বাবা মাপছে চোখে, কেই বা পর আপন কেবা। হাসপাতালের বেডে শুয়ে গুনছে দিন আর দেখছে স্মৃতি, তার হাতে আর রয়েছে কি দায়, নেবেন তিনি সবার থেকে বিদায়। এসব ভেবে সবার মুখী কালো, জানলা দিয়ে আসছে দিনের আলো। যেই বা জিগান কেমন আছেন, ভাঙা কণ্ঠে বলেন বাবা ভালো আছি ভালো। সবাই জানেন আর কটা দিন বাকি, একে একে দিন গেল মাস সালো। যেই বা জিগান কেমন আছেন, ভাঙা কণ্ঠে বলেন বাবা ভালো আছি ভালো। আসে সবাই যাবেও ঠিক খুব স্বাভাবিক। বেডের পাশে জমা খাবার হচ্ছে বাসি, তবু বাবার মুখে ঝোলে এক স্বচ্ছ হাসি। জানলা দিয়ে আসছে দিনের আলো, যেই বা জিগান কেমন আছেন, ভাঙা কণ্ঠে বলেন বাবা ভালো আছি ভালো। এবার আমরা অদ্ভুত রস নিয়ে একটা কবিতা লেখার চেষ্টা করব। দেখতো মা এই চোখের ভেতর কার ছবিটা ভাসে, ডানে ভাসে বাবার ছবি, বামে মাগো তুই, চোখের ভিতর পুরো পুরো সবুজ শ্যামল ভুঁই। দোয়েল কোয়েল ময়নাটিয়া ইলিশ পুটি রুই, যাকেই বলি আপনকে বলে মাগো তুই। আমি যখন খুঁজি মাকে কিন্তু চোখে কি ভাসে, তুই কি রে মা আছিস নি অন্য কোনো বেশ, খুঁজলে তোকে পাচ্ছি কেন সোনার বাংলাদেশ। ক্রোধ ভাব থেকে রুদ্ররস তৈরি হয় এবং রুদ্ররসের একটি কবিতা আমরা দেখতে পারি। তাকে সাবধান হতে যত না বলি, কানে তোলে না কিছু, মাথা করে রাখে নিচু, আমাকে শোনাও ঘটে যাওয়া ঘটনা বলি। স্নেহভাব থেকে একটা কবিতা আমরা পড়তে পারি, বাৎসল্য রস। এখানে এই বাৎসল্য রসটা কবি শিশুর থেকেও প্রকাশ করতে পারেন, আবার তার পিতামাতা থেকেও এটা প্রকাশ করতে পারেন, অথবা বয়োজ্যেষ্ঠ থেকেও প্রকাশ করতে পারেন। বাৎসল্য রসটা দুই থেকেই উপস্থাপন হতে পারে। এক হলো মানে তাদের বয়োজ্যেষ্ঠ থেকে, আর এক হলো তার নিজের থেকে। আমরা এখানে তার বয়োজ্যেষ্ঠ থেকে একটা কবিতা উপস্থাপন করছি। পান মুখে মা বলেন খোকা, খুব চেয়েছি মানুষ হলি আর হলি তুই কবি। আজ খোকা তুই অনেক বড়, গুণী মানুষ হলো জড়ো, করলো তোকে ফুলে ফুলে বরণ। তো যদিও তোকে করলো বরণ, কিন্তু হলাম আমি স্মরণ। করলি খোকা খুব ভালো কাজ, তাই তো মানুষ পড়ালো তাজ। আজ আমি খুব সফল মার, তুই যে আমার গর্ব, তোর জন্য আজ অমর হলাম মায়ের কাছে। আজ খোকা তুই কেমন জিনিস চাস, পাখি দেখা ভোর, ফুল নদী আর হাটে বসা বায়োস্কোপ, উদম করা
সবুজ মাটার বাতাসের ছুটাছুটি, উঠোন ভরা বসলে বাদল কিংবা হাঁটুর জল, কচুর পাতায় পানির নাচন কিংবা ঋতুর ফল, কোন চাওয়া তোর মন ভরাবে বল না খোকন খোকা বল, নিকেল করা বিকেল কিংবা উদাস ঘন বঞ্চাস, ওসব আবার আসুক ফিরে দিকভরে তোর 50। এতক্ষণ আমরা ওই 10টি রসে 10টি ছোট বড় কবিতা আমরা রচনা করে দেখলাম। এবার ফেসবুক থেকে কিছু কবিতা নেওয়া হয়েছে। সেই কবিতা থেকে আমি কয়েকটি কবিতা উপস্থাপন করব, কারণ আমাদের কবিরা এই রস উপস্থাপনে অনেকেই ব্যক্তিগতভাবে রসালো না, কবি সাহিত্যিকরা, শিশু সাহিত্যিকরা কষ উপস্থাপন করে বেশি থাকে রসের থেকে, যদিও কষটা রসেরই একটা উপাদান অনেকগুলোর মধ্যে একটি। তো এখানে কবিরা অনেক পারদর্শিতা দেখান। তো সেই হিসেবে আমি প্রথম একটি কবিতা আদি রসে তৈরি, সৈয়দ আল ফারুক লিখেছেন। আমি তোমাকে ময়না বলে ডাকি, অথচ তুমি আমাকে শুধু তুমি। ঘুমাও, তুমি ঘুমাও, সকালে তোমার সঙ্গে আবার কথা হবে, সকালে তোমার সঙ্গে আবার কথা বলবো, তোমাকে জানাবো আমি টেলিফোনে। এত সুন্দর করে আদরে গলায় তুমি কথাটা বললে যে আমি না শুনে পারলাম না, অথচ রাত 12টা থেকে 3:30 পর্যন্ত নাছোড় প্রেমিকের মতো আমি বারবার শুনতে চাচ্ছিলাম ওই একটি কথাই, আমি তোমাকে ময়না বলে ডাকি, অথচ তুমি আমাকে কেন শুধু তুমি। এবার বাৎসল্য রসে এই সরার মালেক মাহমুদ লিখেছেন তার একটা কবিতা, প্রতিদিন ছুটে যাস ভোরে, খোকা খোকা ডেকে যাই তোরে, তুই খোকা নারী ছেঁড়া ধন, বাংলার মানিক রতন, সেই কবে বাবা ছাড়া তুই, আমি তোর বাবা মা দুই। মার দিকে চেয়ে খোকা কাঁদে, প্রতিদিন ভরে যাই সাধে, প্রতিদিন ভরে যাই সাধে, বদ্ধভূমি দেখে হই অস্থির, আমার কাছে মা স্বপ্ন নিধির। এবার বীর রসে সালেম সুলিরি লিখেছেন একটি কবিতা, মুজিবের নামে মুক্তিযুদ্ধ, বিজয় বাঘের লড়াই, সোদামাটি মন জল কাদা সব আগুন তপ্ত করাই, যার যাই আছে তাই নিয়ে সব শত্রুর মোকাবেলা। করুণ রসে লিখলেন রুবেল হাবিব, মায়ার শহর কায়ার শহর, টানতে জীবন, বাড়ছে কহর, পদে পদে দুঃখের নহর, আহা 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 যায় কি বলা তাহা। বাৎসল্য রসে লিখলেন হালিম নজরুল, এখন আর আলোচনায় নেই বেয়ারিশ লাশ, চায়ের কাপের সঙ্গী ছিল যে ডাস্টবিনের শিশুটি, সে এখন ব্যস্ত ভীষণ লাশ কাটা ঘরে, হিমালয় চূড়ায় যদি নাচে সামাজিক অসঙ্গতি, কার কি আসে যায় তাতে, সভ্যতা সংকটে কাঁদেনার হৃদয় আর। এবার শান্ত রসে সোনিয়া নাসরিন সিমি তার একটি কবিতা, বিষণ্ণ সময়ে যে পাখিটা রোজ বারান্দায় আমার ঘুম ভাঙায়, যে টপে একটি করে হলুদ গোলাপ ফোটায়, যে মেঘ আঙিনায় এসে ছায়া দেয় তপ্ত দুপুরে, যে কোমল বাতাস ছড়িয়ে হিম শীতল করে দেয় আমায়, একা নই সবই তো যেন আমার। এবার হাস্যরসে জাহাঙ্গীর আলম জাহান লিখলেন, বিশ্বে কোথাও খুঁজিয়া পাবে না এমন দেশটি আর, কোথাও পাবে না আমাদের মতো এত বেশি বাটপার, এই দেশে যত প্রতারক আছে বিশ্বে কোথাও নাই, গিনিস বুকেও আমাদের নাম উঠে যাবে সহসায়, আমাদের আছে সেরা সুন্দরী প্রিয় সাবরিনা মেম, সন্দেহের যিনি দূর করে দেন করোনার প্রবলেম, আছে সম্রাট ক্যাসিনো শামীম শাহেদ পাপিয়া আরো, বিশ্বে কোথাও পাবে না এমন প্রতারক বাটপারো, এরা আমাদেরই গর্বের ধন, সেরা সন্তান জাতির, আসুন সময় ডিম থেরাপিতে করি উনাদের খাতির।
আজকে আমরা কবিতার রস আস্বাদন করলাম, উপভোগ করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ক্লাস আজকের মতোই শেষ। আগামীকালকে আমরা ছড়া কবিতার ব্যাকরণ নিয়ে, কবিতার ব্যাকরণের ক্লাস নিয়ে আমরা যাব, যেটা আমাদের আলস্য, যেটা আমরা ব্যবহার করতে চাই না। এবং কবিতা একটা সৃজনশীল বিষয়, এর মধ্যে কেন আবার ব্যাকরণ আসবে এই বলে অনেকেই বলে থাকেন, কিন্তু ব্যাকরণের কিন্তু আমরা এই ছন্দ, অলঙ্কার, এগুলো কিন্তু রস, এগুলো কিন্তু কবিতার ব্যাকরণের মধ্যেই পড়ে। আশা করি আপনি উপভোগ করেছেন আমার ক্লাসটি। আমার কিছু নিয়মিত ছাত্রছাত্রী থাকেন, তারা সবাই মনোযোগী এবং তারা অবশ্যই হাজির হন এবং থাকেন। তাদের মধ্যে রুবেল হাবিব আছেন, ফারজানা আছেন, তারপর শামীম আছেন, তারপর হালিম নজরুল আছেন, মঈন মুরসালিন আছেন, এছাড়া অনেককেই দেখতে পাচ্ছি। থাক না অল্প, বিশ্ব জয় করার জন্যে অনেক বেশি লাগে না, অল্প হলেই হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।